দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস এবং এর প্রতিরোধ ও করণীয়, এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম.এ. হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্প্রতি বিশ্ব ডায়াবেটিস দিবস ছিল। এই বছরের ডায়াবেটিসের প্রতিপাদ্য আসলে কি ছিল তা দিয়ে একটু শুরু করতে চাই। এই বছরের ডায়াবেটিসের প্রতিপাদ্যটা আসলে প্রতি 3 বছর পর পর পরিবর্তন করা হয়। এনে ব্রড হেডিংয়ে ডায়াবেটিসের সুস্থতা 3 বছরের জন্য এটাকে করা হয়েছে। তো এই বছরের জন্য সুস্থতাটার জন্য বলা হয়েছে যে কর্মক্ষেত্রে কিভাবে ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি সেই জিনিসটাকে ফোকাস করা হয়েছে আর কি। তো ডায়াবেটিসকে কর্মক্ষেত্রে আমরা কিভাবে ভালো রাখতে পারি, সুস্থ মানে নিয়ন্ত্রণে রাখতে পারি, সেটাই হলো এবার এই বছরের প্রতিপাদ্য ছিল। যেহেতু এখন বর্তমানে কর্মজীবী মানুষের সংখ্যাটা অনেক বেশি, আরেকটা বিষয় হলো কি যে আমরা কিন্তু আমাদের সারা দিনের একটা বড় অংশ আমাদের কর্মক্ষেত্রে পার করি। তো এই কর্মক্ষেত্রে যে পার করি এই সময়টাকে যদি আমি অ্যাড্রেস না করি তাহলে কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেখেন, ধরেন যে কেউ কেউ কিন্তু 8 ঘন্টা থাকি, কেউ 12 ঘন্টা থাকি, কেউ কিন্তু দেখা যায় যে আরও বেশি সময় আমরা কর্মক্ষেত্রে কিন্তু থাকি। এবং সারাদিন যদি কর্মক্ষেত্রে আমরা বসে থাকি এবং আমার যে মেডিকেশনস আছে সেই মেডিকেশনসগুলো ভালো মতো যদি আমি না নেই, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে থাকবে না। আরেকটা হলো যে কর্মক্ষেত্রে সারাদিন বসে থাকা, সেটাকে ডিসকারেজ করা হয়েছে। এবং কর্মক্ষেত্রে আমরা যেমন সিঁড়ি ব্যবহার করতে পারি, লিফট কমিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কর্মক্ষেত্রে কিভাবে বাড়ানো যায়, একসাথে অনেকক্ষণ বসে না থেকে একটু পরপর আমরা যদি একটু মুভমেন্ট করি, সেটিকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যে কথাটি বললেন যে আসলে এই বছরের প্রতিপাদ্য যেটি ছিল যে কর্মক্ষেত্রে কিভাবে ডায়াবেটিসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, বা যারা কর্মজীবী মানুষ আছেন তাদের যদি ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করবেন, খুবই সুন্দর একটা প্রতিপাদ্য ছিল। আমি এবার একটু জানতে চাই যে বাংলাদেশের যে ডায়াবেটিস দিবস এবং বিশ্ব যে ডায়াবেটিস দিবস আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি একটু আগে কথা বলছিলেন এই বিষয়ে, আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। ডায়াবেটিস দিবস হলো 14 নভেম্বর। তো 14 নভেম্বরটা আসলে কিভাবে আসলো? 14 নভেম্বর স্যার বেন্টিং, যিনি ইনসুলিন আবিষ্কার করেছেন, তার জন্মদিন। তার এই অনবদ্য আবিষ্কারের জন্য তাকে নোবেল পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়। খুবই বড় একটা আবিষ্কার। তিনি আসলে অনেক মানুষের জীবনকে আসলে সেভ করেছেন ইনসুলিন আবিষ্কারের মাধ্যমে। আমার মনে হয় এই নোবেল পুরস্কারটা দিয়ে নোবেল কমিটি আসলে সম্মানিত হয়েছে এরকম একজন মানুষকে আসলে নোবেল পুরস্কার দিতে পারে আর কি। তো স্যারের জন্মদিনকে আসলে অবিস্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং WHO এই 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালন করে কিন্তু। তো সেক্ষেত্রে বাংলাদেশেরও কিন্তু একটা অবদান রয়েছে, অনেক বড় একটা অবদান রয়েছে। যে ব্যক্তি এত বড় একটা আবিষ্কার করেছেন, এত মানুষের জীবন বাঁচিয়েছেন, তার জন্মদিনকে আসলে আমরা কেন উদযাপন করব না, এবং এর থেকে ভালো তারিখ আসলে কি হতে পারে। এখন একটু জানতে চাই ডায়াবেটিস নিয়ে। আমরা এতক্ষণ ডায়াবেটিসের প্রতিপাদ্য নিয়ে কথা বলছিলাম, এবার জানতে চাই বাংলাদেশে কিন্তু দিন দিন ডায়াবেটিসের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে চলেছে, কেন আসলে এরকম হচ্ছে? কেন বেড়েছে? আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে ডায়াবেটিস আক্রান্ত রোগীর প্রবণতা বাড়ছে। পৃথিবীতে সবচেয়ে বেশি বাড়ছে আফ্রিকান কান্ট্রিগুলোতে, তারপরে হলো মিডল ইস্ট কান্ট্রিগুলোতে। সৌদি আরব থেকে বা আরব কান্ট্রি থেকে আসলেই আমি ধরে নেই যে তার ডায়াবেটিস। তো এখানে কিন্তু অনেক বেশি হারে ডায়াবেটিস বাড়ছে। তারপরের অবস্থানে আছে আমাদের এই সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, এই অঞ্চলগুলোতে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি হারে বাড়ছে। তো আমরা জাতিগতভাবে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণ একটা জাতিগতভাবে। তারপর হলো বংশগত প্রবণতা, যে পরিবারের মধ্যে ডায়াবেটিস আছে, এই পরিবারে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত বা ঝুঁকি বাড়ছে। তারপর হলো যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু অনেকের কমে গেছে, একেবারেই আমরা কায়িক কোনো পরিশ্রম করতে চাই না। এবং দেখে যে আমাদের কাছে অনেকেই আসেন যে আমার বাবা মা জীবনে অনেক কষ্ট করছে, আবার বাবা মাকে আর কোনো কষ্ট করতে দেব না, এখন শুধু শুয়ে বসে খাবে, আর আমরা বাবা মাকে এইভাবে শুয়ে বসে খাওয়াবো। শুয়ে বসে খেতে খেতে দেখা যায় যে ডায়াবেটিস খুব অল্প সময়ের মধ্যেই দেখা দিত। সো
এরকমভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না করা হয় তাহলে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। আরেকটা হলো যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই মানুষের মধ্যে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, ওজন বাড়ছে। সেই জন্য ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে দেখা যায় 80 to 90% পেশেন্টগুলো ওবিজ বা ওভারওয়েট। তো এই যে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, সেক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আরেকটি জিনিস আমি বলবো যে এখন কিন্তু আমরা এই যে ঘুম সময় মতো আমরা ঘুমাই না। দেখা যায় যে এই যে ইয়াং জেনারেশন যারা আছে তারা দেখা যায় 3টা 4টা 5টা 6টায় পর্যন্ত ঘুমায়, ঠিক আছে? তো সারা রাত জেগে থাকে। সারা রাত জেগে থাকলে কি হয় যে আমাদের বডিতে যে কাউন্টার রেগুলেটরি হরমোনস ও ইনসুলিন আমরা বলি, স্ট্রেস হরমোনগুলো বেড়ে যায়। স্ট্রেস হরমোন বেড়ে গেলে তার কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। কথা এখানে একটু যোগ করতে চাই, এখন বর্তমানে বাচ্চাদের স্কুল কিন্তু ডে শিফটে চালু হয়। অনেক স্কুলই আছে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডে শিফটে হয়, অর্থাৎ 12টা থেকে শুরু হয়, 5টায় ছুটি হয়, তারপর হচ্ছে গিয়ে বাসায় আসতে আসতে কিন্তু সেই সন্ধ্যা 7টা, তারপর আবার প্রাইভেট তো থাকেই। তো আসলে এই যে সিস্টেমটা, এটার পেছনে যে ডায়াবেটিসের কথা যেটা বলছিলাম, সেটা আসলে কতটুকু হচ্ছে জড়িত থাকতে পারে, যে এই সকল বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কি আছে কিনা? মানে ডায়াবেটিসে আক্রান্ত রোগী এখন বাচ্চাদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনক হারে বাড়ছে। তার চেয়ে বেশি আশঙ্কাজনক হারে বাড়ছে হলো মুটিয়ে যাবার প্রবণতা, স্থূলতা। তো ডায়াবেটিস এবং স্থূলতা দুটি রোগ যদি থাকে আর কোনো রোগের আসলে দরকার হয় না। এই দুইটি আসলে একজন মানুষের জীবনকে বিপন্ন করার জন্য যথেষ্ট। আচ্ছা, আমি আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আসবো, তবে এই মুহূর্তে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, তারপর ফিরছি আপনার কাছে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি ডায়াবেটিস এবং তার প্রতিরোধ নিয়ে। কথা বলবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার M.A. হালিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা কথা বলছিলাম ডায়াবেটিস নিয়ে, এবার একটু ডায়াবেটিসের নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে চাই। আসলে যেটি আসলে সবার ক্ষেত্রে মূল প্রতিপাদ্য হওয়া উচিত, যে আমরা কিভাবে আসলে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথম কথা হলো যে নিয়ন্ত্রণ মানে কি, এটা আগে বুঝি, তারপরে কিভাবে নিয়ন্ত্রণ করব সেটা নিয়ে করা যায়। নিয়ন্ত্রণ অনেকেই মনে করে যে র্যান্ডম সুগার টেস্ট করিয়ে নিয়ে আসলো, আমাদের কাছে অনেক পেশেন্ট এরকম আসে, উনি মনে করেন যে র্যান্ডম ব্লাড সুগার হয়তো 8 আছে, ওনারটা নিয়ন্ত্রণে আছে। কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণ দুই রকম, একটা হলো সুগার নিয়ন্ত্রণ আর একটা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ, দুটি আলাদা। সুগার নিয়ন্ত্রণ হলো যে খাওয়ার আগে ধরেন 6 আছে কিনা, খাওয়ার পরে 10-এর নিচে আছে কিনা, 3 মাসের গড় 7-এর নিচে আছে কিনা, এটা থাকলে আমরা বলবো যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে নিয়ন্ত্রণে আছে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিন্তু একটা ব্রড টার্ম, তার সুগার নিয়ন্ত্রণের পাশাপাশি কোলেস্টেরল বেশি থাকলে কোলেস্টেরল নর্মাল আছে কিনা, তার ওজন বেশি থাকলে ওজনটা কমিয়ে আদর্শ ওজনের মধ্যে আছে কিনা, তার হাইপারটেনশন থাকলে সেটি কমিয়ে তার মানে যথেষ্ট মানে নর্মালের মধ্যে আছে কিনা, সেই সবগুলো মিলিয়ে যখন ভালো থাকবে তখন আমরা বলবো যে একজনের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। অর্থাৎ এখানে দুই রকম কথা, যে একটা হচ্ছে সুগার নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ। তো শুধু সুগার নিয়ন্ত্রণকে টার্গেট করলে কিন্তু হবে না। তো ডায়াবেটিস, যারা সুগার নিয়ন্ত্রণ চিন্তা করে থাকেন তাদের আসলে একদম নিশ্চিন্তে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, যে আসলে কারণ অন্যান্য প্যারামিটার যেগুলো বললাম সেগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। সাপোজ ধরেন যে একজনের সুগার ভালো আছে কিন্তু কোলেস্টেরল এত বেশি আছে যে উনি হয়তো একবার হার্ট অ্যাটাক করে ফেললেন বা স্ট্রোক করে ফেললেন, বা একজনের উচ্চ রক্তচাপ আছে এত বেশি যে আমি ডায়াবেটিস ভালো মতো নিয়ন্ত্রণ করে দিলাম, কিন্তু উনি দেখা যায় যে হাইপারটেনশন থেকে উনি স্ট্রোক করে বসলেন। তো একজন পেশেন্ট ডায়াবেটিসের রোগী যখন স্ট্রোক করবেন তখন তো তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু থাকবে না, কারণ তিনি তো লাইফস্টাইল মডিফিকেশন করতে পারবেন না সঠিকভাবে, এবং তিনি হাঁটতে পারবেন না, বা সঠিকভাবে তার যে নিউট্রিশন যেটা নিজেরটা নিজে কিন্তু তিনি নিতে পারবেন না। সেক্ষেত্রে তার দেখা যায় যে সুগার কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সমস্যা সৃষ্টি হয়। সেজন্য একটির সাথে আরেকটি কিন্তু রিলেটেড। সেজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ একটা ব্রড টার্ম, এবং আমাদের চেষ্টা করতে হবে সবসময় যে ডায়াবেটিস যাতে সবসময় সুনিয়ন্ত্রিত থাকে। একটা প্রশ্ন এখানে থাকে যে আসলে কাদের সবচেয়ে বেশি ঝুঁকি আছে ডায়াবেটিস হওয়ার?
এই প্রশ্নটির উত্তরটা একটু জানতে চাই। ঝুঁকি আছে অনেকগুলো কারণেই তো, অনেক ঝুঁকি আছে। সাধারণত বংশের মধ্যে যদি ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বেশি। যাদের ওজন বেড়ে গেছে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি আছে। যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল তাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। আমাদের এই এশিয়া অঞ্চলের মানুষের এমনিতেই ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি আছে। যারা কায়িক পরিশ্রম করেন না, সারাদিন শুয়ে বসে থাকেন, তাদের ঝুঁকি আছে। যারা এই যে ফাস্টফুড খাচ্ছেন এবং ওজন বাড়াচ্ছেন তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। আরেকটি জিনিস হলো নতুন ডিভাইস মোবাইল, সারা দিন আমরা এটা নিয়ে কিন্তু পড়ে আছি এবং এই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি সেটা কিন্তু আমাদের ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন যদি কেউ সেবন করেন তার ডায়াবেটিসে আক্রান্ত হবার ঝুঁকি আছে। প্রি ডায়াবেটিস আমরা অনেক সময় গুরুত্ব দিতে চাই না। এই প্রি ডায়াবেটিস যার আছে তিনি যদি তার ওজনটাকে যথেষ্ট কমিয়ে ফেলেন, তার ওজন যা আছে তার থেকে 5 to 7% বডি ওয়েট যদি রিডাকশন করেন, প্রি ডায়াবেটিস থেকে কিন্তু তিনি নর্মাল হয়ে যেতে পারবেন। কিন্তু আমরা যদি প্রি ডায়াবেটিসটাকে গুরুত্ব না দিই, 2 থেকে 3 বছর পরেই দেখা যাবে আমাদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাহলে অনেকগুলো ঝুঁকির কারণ রয়েছে। কিছু মানুষ তো বুঝতে পারেন যে আসলে তার ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা রয়েছে, কিন্তু কিছু মানুষ হচ্ছে লক্ষণগুলো ধরতে পারেন না। হতে পারে তাদের ওজন একেবারে নিয়ন্ত্রণে আছে বা তেমন কোনো অসুবিধা নেই, বা পরিবারের কারো হচ্ছে এরকম কোনো রকম হিস্ট্রি নেই ডায়াবেটিসের। হ্যাঁ, আসলে কি আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা 95% বা তারও বেশি। তো টাইপ 2 ডায়াবেটিসের সাধারণত কোনো লক্ষণ থাকে না। শতকরা 50% টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগী জানে না যে তার ডায়াবেটিস আছে। এই জন্য এই যে বাংলাদেশে ধরেন যে আমি যদি বলি যে প্রায় 1.5 কোটি মানুষের ডায়াবেটিস আছে, ঠিক আছে, এর মধ্যে অর্ধেক মানুষ জানে না যে তার ডায়াবেটিস আছে। এবং 1.5 কোটি তো ডায়াবেটিস আছে, 1.5 কোটি মানুষের প্রি ডায়াবেটিস আছে। তো টোটাল 3 কোটি, টোটাল জনসংখ্যার 3 কোটি মানুষের ডিসগ্লাইসেমিয়া আছে, সুগার রিলেটেড প্রবলেম আছে। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা কিন্তু অ্যাড্রেস করতে চাই না। তবে এটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। হ্যাঁ, আমরা অ্যাড্রেস করতে চাই। আমাদের অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা আসলে অ্যাড্রেস করতে চাই যে প্রি কারণ ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার, সবাই আমরা জানি একেবারে। ডাক্তার হালিম, আপনার কাছে আরো প্রশ্ন আছে, আরেকটি বিরতির সময় হয়েছে, তারপর আবার ফিরছি। দর্শক, ডক্টর অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। কথা বলছি আমরা ডায়াবেটিস নিয়ে, এবং কথা বলবার জন্য আমাদের সাথে আছেন আজ ডাক্তার হালিম। ডাক্তার হালিম, আমরা কথা বলছিলাম প্রি ডায়াবেটিক নিয়ে, যে আসলে আমরা প্রি ডায়াবেটিক যাদের রয়েছে বা এই ধরনের হচ্ছে লক্ষণ দেখা দিতে পারে, সেটি প্রতিরোধের জন্য কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানগুলো। এবার একটু জানতে চাই, এই ধরনের ডায়াবেটিস রোগগুলোর মানে বর্তমানে কি আধুনিক চিকিৎসা রয়েছে? আগের যে চিকিৎসাগুলো রয়েছে, ইনসুলিন বা অনেকগুলো মেডিসিন রয়েছে আমরা জানি, বাট বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে বাংলাদেশ কতটুকু আধুনিক চিকিৎসার দিকে এগিয়ে গিয়েছে? আসলে ডায়াবেটিসের চিকিৎসার আধুনিকায়নকে যদি আমি সারা পৃথিবীর ডায়াবেটিসের চিকিৎসার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রের ডায়াবেটিসের যে আধুনিক চিকিৎসা, বাংলাদেশেও একই রকমের চিকিৎসা রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের যে ট্যাবলেট যেগুলো বললেন সেগুলো আছে, ইনসুলিন আছে, মডার্ন ইনসুলিন আছে। এখন আমাদের সপ্তাহে একদিন ইনজেকশন, যেটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, সারা পৃথিবীতে যেরকম অ্যাভেলেবল আছে সেই রকম আমাদের দেশেও কিন্তু আমরা ব্যবহার করছি। কারণ আমাদের দেশেও ওজন বেশি আছে এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যাদের ওজন অনেক বেশি আছে, যাদের কিডনিতে সমস্যা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের জন্য সাধারণত এই ওষুধগুলোকে আমরা পছন্দের তালিকার উপরের দিকে রাখি। এবং যাদের ওজন বেশি আছে তাদের ক্ষেত্রে আমরা এই সপ্তাহে একদিন ইনজেকশনগুলো ব্যবহার করে যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছি আর কি। আচ্ছা, ইনসুলিন নিয়ে কথা বলছিলেন। ইনসুলিন নিয়ে কিন্তু অনেক ধরনের কুসংস্কার রয়েছে, যে একবার যদি ইনসুলিন শুরু করে দেওয়া হয় তাহলে সারা জীবন ইনসুলিন নিতে হবে। আসলে কি তাই? না, বিষয়টা আসলে এরকম নয় যে একবার শুরু করলে সারা জীবন নিতে হবে, তা নয়। মানুষের জীবনে যে কোনো সময় তার ইনসুলিন দরকার হতে পারে। সাপোজ ডায়াবেটিস তার এত বেশি বেড়ে গেছে, কমপ্লিকেশনস হয়ে গেছে, আমরা ডিকে বা HHS বলে থাকি, যে তখন ইনসুলিন দিয়ে কন্ট্রোল করে পরে দেখা যায় যে আমরা আবার ট্যাবলেট দিতে হবে। কারো সার্জারি দরকার হলো, আমরা সার্জারির সময় ইনসুলিন দিলাম, পরে কিন্তু আবার ট্যাবলেট দিয়ে বিদায় করতে পারতেছি রোগীদেরকে। কারো হয়তো প্রেগনেন্সি টাইমে আমি ইনসুলিন দিয়েছি, পরে বাচ্চা হওয়ার পরে যখন ব্রেস্ট ফিডিং বন্ধ হয় তখন কিন্তু আমরা আবার ট্যাবলেট শুরু করতে পারছি। তো বিষয়টা এরকম নয় যে একবার ইনসুলিন শুরু করলে সারা জীবন নিতে হবে, এটা কুসংস্কার। তবে এটাও ঠিক যে যদি ইনসুলিন কারো দরকার হয়, সেক্ষেত্রে
ডাক্তারের পরামর্শের মতো সেটা কন্টিনিউ করা, নিজে থেকে হঠাৎ করে বাদ না দেওয়া। অনেকেই আছেন যে নিজে থেকে বাদ দিয়ে দিয়েছেন, বা ডাক্তার হয়তো ট্যাবলেট ইনসুলিন মিলিয়ে চিকিৎসাটা দিয়েছেন, তিনি কি করলেন ইনসুলিনটা বাদ দিয়ে দিয়েছেন। তো ডাক্তার তো দুটি ওষুধের কম্বিনেশনে যাতে নিয়ন্ত্রণে থাকে সেই চিন্তা করে হয়তো চিকিৎসাটা দিয়েছেন। রোগীরা দেখা যায় যে হয়তো ইনসুলিনটা বন্ধ করিয়ে ট্যাবলেটটাই খাচ্ছেন, এতে করে দেখা যায় 3 মাস পরে যখন আবার ডাক্তারের কাছে ফলো আপে গিয়েছেন দেখা যায় যে তার ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছে। তো মূল কথা হলো কন্ট্রোলে রাখতে হবে, সেটা যেভাবেই হোক। আচ্ছা, আরেকটা কথা যে যখন হচ্ছে ইনসুলিন নেওয়া হয় বা যে কোনো ওষুধ নেওয়া হয়, অনেক ক্ষেত্রে রোগীদের নিজেদের যখন চেক করে থাকেন সুগার লেভেলটা, যে আমার সুগার লেভেল এখন তার ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে গেছে। তো মূল কথা হলো কন্ট্রোলে রাখতে হবে, সেটা যেভাবেই হোক। আচ্ছা, আরেকটা কথা যে যখন হচ্ছে ইনসুলিন নেওয়া হয় বা যে কোনো ওষুধ নেওয়া হয়, অনেক ক্ষেত্রে রোগীদের নিজেদের যখন চেক করে থাকেন সুগার লেভেলটা, যে আমার সুগার লেভেল এখন নিয়ন্ত্রণে আছে, ওষুধটা বন্ধ করে দিই, আবার যখন বেড়ে যায় তখন আবার সেই ওষুধগুলো শুরু করে দেয়। তো এটা আসলে করা কতটুকু সঠিক, বা এটি করলে আসলে কি হতে পারে? এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের চিকিৎসকদেরও কাজ করার দরকার আছে, যে কোনো ক্রনিক ডিজিজে ওষুধ বন্ধ করা যায় না, ওষুধ সারা জীবন চালাতে হয়, এবং এটা ডাক্তারের উচিত হবে ওই পেশেন্টকে ভালো করে বুঝিয়ে কাউন্সিলিং করে দেওয়া। যেমন আপনি বললেন যে ডায়াবেটিস তার নিয়ন্ত্রণে চলে এসেছে ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে অথবা দুইটির মাধ্যমে, রোগী বন্ধ করে দিয়েছেন। রোগীকে মনে রাখতে হবে যে আমার ডাক্তার যে চিকিৎসা দিয়েছেন চিকিৎসার মাধ্যমে সেটি নিয়ন্ত্রণে আছে, ওষুধের মাধ্যমে অথবা ট্যাবলেট ইনসুলিনের মাধ্যমে ওষুধ বাদ দিলে বা ইনসুলিন বাদ দিলে তার আবার সুগার লেভেল কিন্তু বেড়ে যাবে। এই ওষুধ সারা জীবন তাকে কন্টিনিউ করতে হবে, এবং হয়তো ওষুধের পরিবর্তন হবে, কিন্তু ডাক্তারের নির্দেশনা ছাড়া আসলে ওই ওষুধ বাদ দেওয়া উচিত হবে না। যদি বাদ দিতে হয় সেক্ষেত্রে ডাক্তার বলবেন যে না, আপনার মোটামুটি যে লেভেলে আছে আমার মনে হয় যে ওষুধ ছাড়াও আপনার একটা নিয়ন্ত্রণে থাকতে পারে, সম্ভাবনা আছে। ডাক্তার হয়তো ডাক্তার ডিসাইড করবেন যে আপনার ওষুধ লাগবে কি লাগবে না। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে একটু জানতে চাই যে ডায়াবেটিস প্রতিরোধের জন্য আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? ওকে, ডায়াবেটিস প্রতিরোধের জন্য আমি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন করা, ঠিক আছে, বেশি রাত না জাগা, প্রতিদিন আধা ঘন্টা থেকে 45 মিনিট হাঁটা, যদি 1 ঘন্টা হাঁটতে পারেন তাহলে আরও ভালো। খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা বাইরের খাবারে অনেক সময় আসক্ত হয়ে যাচ্ছি, ফাস্টফুড, চকলেট, আইসক্রিম, চিনি, মিষ্টি, গুড়, মধু, এই সমস্ত খাবার যতটুকু পারেন কম খাওয়া। তো এগুলো যদি আমরা মেনটেন করি এবং সময় মতো এবং পর্যাপ্ত ঘুমানো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে এখন বর্তমান সময়ে। তো এগুলো যদি মেনটেন করি তাহলে আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যে আসলে যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে অবশ্যই খাদ্যাভ্যাসকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রপারলি ঘুমাতে হবে। তবে আমি একেবারে শেষ পর্যায়ে আছি, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করে ফেলি এবং ছোট করে উত্তরটা নিতে চাই। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কিন্তু বাসার মধ্যে অনেকে ঘরোয়া উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান। ওই যে বলছিলেন যে সজনে পাতা, চিরতা পাতা, এগুলো ব্যবহার করে আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, তা কি আসলে বিজ্ঞানসম্মত? না, এটি বিজ্ঞানসম্মত। অনেকেই আছেন যে এগুলো যখন উনি সেবন করেন তখন মূল ওষুধগুলো বাদ দিয়ে দেন। আপনি যদি চিরতা পাতা খেতে চান খান, কিন্তু ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলোকে আপনি সঠিকভাবে এবং সময় মতো সেবন করুন। আমরা বলছি না যে চিরতা পাতা খারাপ ভালো, সেটি যদি না বলি, আপনি চিরতা পাতা খাচ্ছেন আপনার বিশ্বাস থেকে খান, অসুবিধা নেই, কিন্তু ডাক্তারের ওষুধগুলোকে সেবন করতে হবে। আপনি যদি সবকিছু বাদ দিয়ে এই সজনে পাতার গোড়া খান, দেখবেন যে কয়েকদিন পরে আপনি ডায়াবেটিস এত বেশি নিয়ে হাসপাতালে যাবেন যে আপনার জীবন মরণ সমস্যা পর্যন্ত হতে পারে। আশা করি আমাদের দর্শক সেই বিষয়টি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের বিশেষ আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের।